experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আমার আবদারও আর রাখতে হবে না। আমি বাঁচতে চেয়েছিলাম স্যার, কিন্তু ওরা বাঁচতে দিল না। তবে মরতে একটুও ভয় পাইনি। কর্নেল নুরুল আলম সিদ্দিকীর ভরসার মান রেখেছি আমি। অনেক কথা লিখে ফেললাম। এখন একটা অনুরোধ করব। অনান মেয়েটা খুব একা স্যার। মেয়েটা হয়তো আমাকে নিয়ে স্বপ্ন সাজাতে চেয়েছিল, আর হয়ে উঠল না। আপনি ওকে নিজের কাছে রাখবেন, একটু ভালোবাসা দিবেন। হিংসা করলেও এখন তো মৃত, তাই হিংসা করছি না। আর হ্যাঁ স্যার, আপনার কাঠখোট্টা টাইপের ছেলে কিন্তু প্রেমে পড়েছে। সরাসরি বলতে ভয় লাগতো, এখন লাগছে না। আপনার ম্যামের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সুযোগ মতো দুজনকে এক করে দিয়েন তো। আমার মা বাবাকে একটু সাহস দিয়েন স্যার। বিদায় নিচ্ছি এখন। তার আগে একটি কথা, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। নুরুল আলম সিদ্দিকী আস্তে করে কাগজটি আবার ভাঁজ করলেন, বুক পকেটে রেখে দিয়ে কয়েকবার হাত বোলালেন বুকে। কি এক অসহ্য যাতনা হচ্ছে! মনে হচ্ছে এই মুহূর্ত থেকে মরণ ভালো ছিল। ছেলেটাকে কখনো বলা হয়নি আফিফের মতোই ভালোবাসতেন তাকে। তার নিকট যেমন আফিফের খোঁজ নিতেন, আফিফের নিকট তেমন তার খোঁজ নিতেন। এই যে এই মুহূর্তে নিজেকে রোবট মনে হচ্ছে নুরুল আলম সিদ্দিকী। কেন তিনি এত কঠোর হলেন? তাহলে সরাসরি বলতে না পারার আফসোসটা তো সারা জীবন বয়ে নিতে হতো না। ঠোঁট তেড় তেড় করে কাঁপছে, ভেতরের আর্তনাদ বাইরে বেরিয়ে আসার আন্দোলন করছে। ঘাড়ের পাশে একছটা ব্যথা কেমন পিঠ বেয়ে নিচে নেমে গেল। বার কয়েক বড়সড় ঢোক গিলে নিজেকে শান্ত রাখার প্রয়াস চালালেন তিনি। হয়তো আজ ওপরওয়ালা সহায় হয়েছেন। গাড়ি থেমে গেল, গন্তব্যে চলে এসেছে। টুপিটা গাড়িতে রেখেই নেমে পড়লেন নুরুল আলম সিদ্দিকী। কিছুক্ষণ পূর্বেই আফিফ এসে উপস্থিত হয়েছে। আর দেরি করলো না কেউ, যত তাড়াতাড়ি সম্ভব মাটি দেওয়ার ব্যবস্থা করলো। কমে এসেছে ভিড়, নিকটস্থ আত্মীয় ছাড়া কেউ নেই। আফিফ চুপি চুপি কবরের পাশে এসে দাঁড়ায়। চারপাশ নজর বুলিয়ে দেখে, কারোর উপস্থিতি টের পাওয়া যায় না। উপুু হয়ে বসে সে হাত বাড়িয়ে কবরটা ছুঁয়ে দেয়। অশ্রুকণা ভিড় করতে চায়, তবে কঠোর পুরুষ ভেঙে পড়ে না। ঠোঁট কামড়ে কান্নাটা নিয়ন্ত্রণ করে আফিফ। ফিসফিস করে বলে ওঠে, জিয়া, আমার ভাই, তোমরা কথা রাখুনি জিয়া। পাতালে যেতে চেয়েছিলে, থেকে গেলে না, একাই চলে গেলে। আমার জীবনের বড় আফসোস তোমাকে ভালোবাসা জিয়া। যে আফসোস আজ থেকে আমাকে আমৃত্যু বয়ে নিয়ে যেতে হবে। কাঠখোট্টা আফিফ মুনতাসির তোমাকে খুব ভালোবাসি জিয়া। আরেকটু এগিয়ে যায় আফিফ, মুখ এগিয়ে নিয়ে অস্পষ্ট ফিসফিস কণ্ঠে বলে, ভালোবাসি। তারপর উঠে দাঁড়িয়ে যে হাঁটা ধরে, আর পিছু ফিরে তাকানোর সাহস করে না। মনে হয় কলিজা কেউ কেটে রেখে দিয়েছে, সেই অনুভূতিহীন পা চালাচ্ছে। আফিফ আবার কী মনে করে মাটিতে ফিরে আসে জানে না, তবে তার ধারণাই সঠিক হয়। অনল মাহমুদের খাটিয়াটা এখনও সেভাবেই পড়ে আছে। 2-3 জন সেনা ঘোরাফেরা করছে, তবে বড় মাপের কাউকে দেখতে পেল না। কিছুটা দূরে চোখ যেতেই আফিফের দৃষ্টি খাদে নেমে এলো। হাত করা পড়া অবস্থায় বসে আছে আদিল, দৃষ্টি খাটিয়ার দিকে। আফিফের বুকে চিনচিনে ব্যথাটা বাড়ল বই কমল না। ভাবনাবিহীন বড়সড় এক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেল আফিফ। সৈনিকদের নির্দেশ দিয়ে বলল, মিস্টার মাহমুদকে ছাড়ুন, লাশের ব্যবস্থা করতে হবে। আদিল বেশ অবাক হয়, তবে প্রশ্ন করে না। চুপচাপ উঠে দাঁড়িয়ে পড়ে। হাত করা খুলে দেওয়া হয়। 10-12 জন সৈনিক পিছু লেগে থাকে। আফিফ সরাসরি খাটিয়ার পাশে দাঁড়িয়ে হাতল ধরে। আদিল চরমভাবে চমকায়, ঘোরের মধ্যেই পাশের হাতল চেপে ধরে। 2 জন সৈনিক এগিয়ে আসতে কাঁধে তুলে নেয় খাটিয়া। আফিফের শরীরটা কেমন ঝিমঝিম করে ওঠে। দাঁড়িয়ে রয় কয়েক মুহূর্ত, এলোমেলো পায়ে হাঁটতে থাকে সরকারি গোরস্থানের দিকে। কবর খোলা ছিল, পাশে রেখে জানাজা পড়া হয়। আফিফ আদিল দুজনে মিলে দেহখানা শুইয়ে দেয় মাটিতে। শক্ত নিষ্ঠুর পুরুষ দুজন নিঃশব্দে নিজেদের কার্য শেষ করে। মনের মধ্যে কী চলছে তা লোকাতে যেন বড়ই পারদর্শী। আফিফের নির্দেশে কবরের সম্মুখে সিমেন্টের খাম স্থাপন করা হয়। আদিল সবটাই নিশ্চুপ ভঙ্গিমায় দেখে যায়। শব্দ বিনিময় করতে ইচ্ছা করে না। মনে হয় মুখ থেকে এক একটা শব্দ ভেতরের আর্তনাদকে প্রকাশ করে দেবে। ইশারায় একজনকে নির্দেশ দিয়ে আফিফ খানিক দূরে সরে আসে।
আদিল দেখে খামে কিছু খোদাই করা হচ্ছে। লোকটি কাজ শেষ করে চলে যায়। আদিল চোখ মেলে দেখে, বিড়বিড় করে বলে ওঠে, Arnold Mahmoud. He's a notorious terrorist, but he's also a good husband and a best father. আদিল তাকায় আফিফের দিকে। ভাবলেশ দাঁড়িয়ে থাকা ছেলেটা তার ভাই। খালাতো সৎ দুইয়ের মিশ্রণে অধিক আপন মনে হয়। তবে যে সে প্রকাশ করতে নারাজ। নিষ্ঠুর আদিল মাহমুদ নিষ্ঠুরতা ছেড়ে বের হতে পারেনি, পারবেও না। আফিফ স্বাভাবিক কণ্ঠে বলল, আমার সাথে আসুন মিস্টার মাহমুদ। আর কোনো শব্দ ব্যয় হয় না। হাঁটতে শুরু করে আফিফ। গাড়িতে গিয়ে বসতেই আদিল এসে পাশে বসে। ছুটতে শুরু করে গাড়ি। লুকিং গ্লাসে চোখ বুলিয়ে আফিফ নিজের মতোই আওড়াতে থাকে, আপনি আমার ভালোবাসা ও ঘৃণার মাঝে এক খণ্ড চাপা শ্বাস হয়ে রয়ে যাবেন। সম্মান অসম্মানের মাঝে দুর্বোধ্য এক রহস্য হয়ে থেকে যাবেন। আফিফ মুত্তাসির অনল মাহমুদকে অস্বীকার করলেও তার রক্তকে বরণ করে নিচ্ছে। আপনার এই অসীম ত্যাগ আমি সারা জীবন বয়ে নিয়ে যাব। ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ফাদার অ্যান্ড অলসো এ গুড হাজব্যান্ড। গাড়ি থামে ছোট্ট এক বাড়ির সামনে। গেট নেই, চারপাশে দেয়াল নেই, শুধু এক ঘর। আদিলকে প্রশ্ন করার কোনো সুযোগ দেয় না আফিফ। নিচ থেকে বলে ওঠে, ভেতরে যান, বুঝতে পারবেন। আদিল কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ে। এক পলক আফিফের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে ঘরের দরজার কাছে চলে যায়। আফিফ আর অপেক্ষা করে না, চলে যায় নিজ গন্তব্যে। আদিল ভ্রুকুচকে টোকা দেয় দরজা। পরপর দুবার টোকা দেওয়ার পরই খুলে যায় দরজা। হাস্যোজ্জ্বল মেয়েটির মুখশ্রী দেখে থমকায় আদিল। অস্পষ্ট স্বরে বলে ওঠে, রাজনন্দিনী। সময় ছুটে চলছে নিজস্ব গতিতে। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন মানুষ। নিঃশব্দে দৃষ্টি বিনিময় করে চলছে, যেন কতদিনের পিপাসিত হৃদয়ের তেষ্টা মেটাচ্ছে। হয়তোবা মন মাঝারে ছোটাছুটি করছে নানান স্মৃতি, অমলিন কিছু স্বপ্ন, অধরা কিছু অপ্রাপ্তি। অপ্রাপ্তিরাও অধরা হয়, প্রাপ্তির আশারাও যে দূরে ছুটে পালায়। মৃদু শব্দে গলা ছেড়ে নিল আদিল। মীরা চোখের পলক ফেলে আবারও দৃষ্টি রাখল আদিলের ওপর। আদিল মুচকি হেসে চেয়ার টেনে বসল। পায়ের উপর পা তুলে বসে কিছুটা সময় ভাবল। হুট করে বলল, এমন নাটকের মানে? মীরা বসলো আদিলের পাশে। গালে হাত রেখে ফের আদিলের মুখশ্রী অবলোকন করতে করতে বলল, সব নাটকের মানে হয়? আমি তো জানি মীরা শেখদার অকারণে নিঃশ্বাসও নেয় না। মীরা কিছুটা শব্দ করে হাসলো। চেয়ার ছেড়ে উঠে চলে গেল এক কোণে থাকা টেবিলের সামনে। কয়েকটা শুকনো খাবারের বয়াম, প্লেটে কিছু বিস্কিট, ফ্লাক্স থেকে চা নিয়ে আদিলের সামনে রাখলো। কিছু বলল না আদিল। ভূমিকাবিহীন একটি বিস্কিট হাতে তুলে নিয়ে সময় ব্যয় করল না। মুখে পুরে হাতে চায়ের কাপ তুলে নিল। সারাটা দিন পেটে কিছু পড়েনি। মীরা আবারও বসতে বসতে বলল, আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই ছেড়ে দিয়েছি। এখানে আমি কি করতে পারি? মামার বাড়ির গল্প মায়ের কাছে করাও একটা আর্ট। এদিক দিয়ে আপনি মস্ত বড় আর্টিস্ট। আপনি একদিকে খুনি, স্মাগলার, কুখ্যাত সন্ত্রাসী, অন্যদিকে আমার ভালোবাসা। বলে না, ভালোবাসা জানে না বাধা। আপনাকে আমি ভালোবাসতে চাই না, আপনাকে নিয়ে আমি ভাবতে চাই না, আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে চাই না। কিন্তু এই চাইনার মাঝে বৃহৎ আকারের এক চাহিদা, আকাঙ্ক্ষা রয়েছে। না শব্দের মাঝেও এক প্রকাণ্ড অধিকার বোধ আছে। আমি বারবার হেরে যাই সেই অধিকার বোধের কাছে। আমি বারবার পরাজিত হচ্ছি এই আকাঙ্ক্ষার কাছে। তবুও কেমন সুখ সুখ লাগে। মেয়েটা বড় বড় চোখ মেলে অনর্গল বলে যাচ্ছে। আদিল শান্ত দৃষ্টিতে মীরাকে দেখতে যায়। মীরা বলতে থাকে, যে মেয়ে পরোক্ষ অপরাধের জন্য নিজের জন্মদাতার বুক ঝাঁঝরা করে, সেই মেয়ে সেই অপরাধের অপরাধীকে বাঁচানোর জন্য ছুটে যায়, শত শত মিথ্যে বলে যায়, পাক্কা অভিনেত্রীর মতো অভিনয় করে যায়। আপনার ভালোবাসা শুধু আমাকে পুড়িয়েই গেল ডক্টর। আমি সুখের আশায় বুকে স্বপ্ন বুনেছিলাম, সেই বুকে পাথর চাপা দিয়ে স্বপ্নগুলোকে কেন ভেঙে চুরে ফেলেন ডক্টর? স্পষ্ট ব্যথার ছাপ। আদিল অনুভূতিহীন মনের কথা ব্যক্ত করার কাজে নিয়োজিত। মেয়েটার দিকে তাকিয়ে রয়। মীরা কিছুক্ষণ চুপ থেকে ভাবে, আবারও বলে,
আমার জন্মের 3 বছর পর যখন আমাদের আম্মু মারা গেল, আমি তেমন কিছুই বুঝি না, ফিল করতে পারিনি। দিব্যি হেসে খেলে থেকেছি। আমার থেকে 4 বছরের আপাই আমার আম্মু হলো। একজন আম্মু যেমন সন্তানকে সবটা দিয়ে আগলে রাখে, ওই মেয়েটা আমাকে সব দিয়ে আগলে রাখতো। আমার সুখ দুঃখের একমাত্র সাথী সে। কেন যেন ভাইয়া আর বাবাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারতাম না। মনে হতো ওরা তো পুরুষ মানুষ, মেয়ে মানুষের সমস্যা বোঝার ক্ষমতা ওদের নেই। একপাক্ষিক দূরত্ব ছিল। তখন আমাদের বাবাও মাকে হারিয়ে দিশেহারা। শুনেছি প্রেম করে বিয়ে করেছিল ওনারা। সেসব বাদ দিই, কয়েকটা বছর কেটে গেল। একদিন আপাই কাউকে না বলে আমাকে পাঠিয়ে দিল সেই বরিশালে। আপাইয়ের বুকে গুজে থাকা মীরা তখন কিশোরী। অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ। ইন্ট্রোভার্ট মীরাকে একাকিত্বের সর্বোচ্চ শিখরে নিয়ে ফেলে রাখলো। অন্যদের কাছে আমি হয়ে উঠলাম আজব প্রাণী, যার দুঃখ নেই, কথা শোনালে মন খারাপ হয় না, গায়ে হাত তুলে ব্যথা লাগে না, যে যেভাবে পারতো ব্যবহার করে যেত। আমি ঠিক প্রতিবাদ শিখিনি। আপাইয়ের স্বপ্ন ছিল মেডিকেলে চান্স পেতেই হবে। তোড়জোড় চলছিল, কিন্তু শেষমেশ পেরে উঠিনি। তখনও আপাই ঠিক আম্মুর মতোই পাশে থেকেছে, সাহস দিয়েছি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ায় জোর করেছে। কিন্তু কেন যেন একটা জিনিস আমাকে 2 বার টানে না। ভার্সিটি ভর্তি হলাম, একদিন শুনি আমার আপাই হসপিটালে ভর্তি। ইন্ট্রোভার্ট মীরা তখন হাউমাউ করে কেঁদেছিল। সিনিয়র একজন মজা করায় হাতটা এমনভাবে মুচকে দিয়েছিল, 6 মাস লেগেছে ভালো হতে। এক সন্ধ্যায় সাদা অ্যাপ্রন পরা এক যুবক রোগীদের সাথে কথা বলছিল। এমনভাবে কথা বলছিল সে এখানে ডক্টরি নয়, মাস্টারি করতে এসেছে। আশ্চর্যজনকভাবে মীরা প্রথম দেখায় প্রেমে পড়ে গেল। ইন্ট্রোভার্ট মীরা হাসতে শিখল। সে আর বেশি দিন টিকল না। আপাই কড়া করে বলে দিল অনল মাহমুদের হিংস্রতার কথা, আদিল মাহমুদের কঠোরতার কথা। নিশ্চিত মৃত্যু জেনেও এগিয়েছিলাম, কৌশলে চিঠি লিখতাম। আমার জীবনে সবচেয়ে সেরা দিন ছিল ওই দিন, যেদিন চিঠির উত্তর আদিল মাহমুদ দিয়েছিল। সুখে মরে যাচ্ছিলাম, চলতে থাকলো। আবার ঘনিয়ে এলো সেই কষ্টের মুহূর্ত। আপাই আর নেই, আপন কেউ ছিল না। ভাইয়া ছিল ট্রেনিংয়ে। দিশেহারা আমি তলিয়ে গেলাম আবার অন্ধকারে। হাঁপাতে থাকে মীরা, বুক ঢুলে নিয়ে চেয়ারে মাথা এলিয়ে দেয়। গলা শুকিয়ে গেছে। বার কয়েক শুকনো ঢোক গিলে কাজ হয় না। কেসে ওঠে সে। আদিল পানির গ্লাস এগিয়ে দেয়। এক চুমুকে পানিটুকু শেষ করে হাসে মীরা। চেয়ারে পা তুলে বসে আবারও বলে, ডিপ্রেশনে ভুগছিলাম, ভালো লাগতো না কিছু। নিজেকেই নিজের কাছে উচ্ছিষ্ট মনে হতো। মনের জোরের অভাব ছিল। হঠাৎ হঠাৎ কান্না পেত, অনর্গল চোখে জল আসতো, রাতে ঘুম হতো না। একটু চোখ লেগে আসলেও পরপরই ভয় পেয়ে ধরফর করে জেগে উঠতাম। মনে হতো এই বুঝি আধারে কেউ এসে আমার গলা চেপে ধরবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ঘুম না হওয়ার ফলে শরীরের শক্তি অবশিষ্ট ছিল না। ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে কিছু রক্ত বের করতেও বিরক্ত লাগতো। হাঁটতে বিরক্ত লাগতো, খেতে বিরক্ত লাগতো। ঘুমের প্রয়োজন ছিল খুব। শান্তিতে একটু ঘুমাতে চেয়েছি। প্রতিনিয়ত ঘুমের বডি খেতে থাকলাম। এক সময় এটাও শরীরের সহন হয়ে গেল। ঘুম এলো না। মাদকাসক্ত হয়ে গেলাম। ফেন্সিডিল, হিরোইন খেতে থাকলাম বিপুল হারে। শরীর মন দুটোই চাঙ্গা হয়ে উঠতো। বিষাদ আর আমাকে ছুঁতে পারতো না। ঘুম হতো, তন্দ্রার মতো এক জায়গায় বসে ঝিমোতে থাকতাম। দুঃখ আমাকে স্পর্শ করতো না। সিগারেটের পর সিগারেট, চায়ের পর চা শেষ করেছি ঝিমোতে ঝিমোতে। কল্পনার রাজ্যে বিচরণ করতাম আপনাকে নিয়ে। সংসার হবে, বাচ্চা হবে, আমাকে মাম্মা করে ডাকবে, আপনাকে বাবা। আবার স্বপ্নগুলো কোথাও হারিয়ে যেত, খোঁজই পেতাম না। তখন ঘুমানোর জন্য ইয়াবা সেবন করা শুরু করলাম। ঘুম হতো না, ঝিমাতাম। আবার যখন ঘুম হতো 2-3 দিন একটানা ঘুমাতাম। এই জগৎ কি টের পেতাম না। খেতে হতো না, খিদে কেটে যেত।
অনেক দিন পর মেঝেতে ঝিমুচ্ছিলাম। একটা মেয়ে আসে, নিয়ে যায় কোথায় টের পাই না। 3 দিন পর জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করি। পাগলামি করেছিলাম প্রচুর, চিকিৎসা করাবো না এমনভাবে আসক্ত হয়ে পড়েছিলাম। একবেলা ড্রাগস না পেলে আমি কাঁপতাম, খুনের ঝোঁক উঠে যেত। কতবার যে আপনাকে আঘাত করেছি, মেয়েটি সহ্য করে নিত। ডক্টর রাগান্বিত হয়ে কিছু বললে ও ধমকা ধমকিতে ডক্টরের জান বের করে নিত। আমি তখন অন্য দুনিয়ায় ছিলাম। আফরা নিয়ে গেল আমাকে সত্যের মুখোমুখি। আপাইকে ধর্ষণ করার সত্যটা যখন আমার সামনে এলো, ঠিক থাকতে পারিনি। আমাদের নিজের বাবাকেই মেরে দিয়েছি। আফরার মোটিভেশনে নিজেকে সুস্থ করার চেষ্টা করি। আমি সুস্থ, কিন্তু অসুস্থ মন আর সুস্থ হলো না। ওই ডক্টরের কাছেই পড়ে রইল। উঠে দাঁড়ায় মীরা, হাত ব্যাগ হাতে নিয়ে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নেয়। দরজার নিকট দাঁড়িয়ে বলে ওঠে, একদিন বের হবেন না ঘর থেকে। আমি চাই না আমার শিকারকে অন্য কেউ নিজের শিকার করে নিক। মীরা বাইরে বের হয়। বাঁকা হেসে দরজা বন্ধ করে দিতেই আদিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এক লাফে দরজার নিকট চলে যায়। ধাক্কাতে ধাক্কাতে বলে ওঠে, ওপেন দ্য ডোর মীরা। এমন কিছু তুমি করবে না। মীরা, দরজা খোলো। মীরা হাসে কিছুটা শব্দ করেই। দরজায় তালা লাগিয়ে রসিকতা করে বলে ওঠে, সরি ডক্টর, আই লাভ ইউ। হাসতে হাসতে মীরা ছুটে চলে রাস্তা ধরে। হাসির শব্দটা যখন অনেক দূরে শুনতে পায়, রাগে দরজায় লাথি বসায় আদিল। দাঁত কিরমির করে বলে ওঠে, এর শোধ আমি নিব রাজনন্দিনী। তোমার ভালোবাসা ভয়াবহ হলে আমার ভালোবাসা ভয়ঙ্কর। রাতের নিস্তব্ধতায় গাড়িটা থামলো শব্দ করে। পিচের রাস্তায় ঘর্ষণের শব্দটা কানে বাজার মতো। এত গভীর রাতে কে এলো ধরতে পারল না নুরুল আলম সিদ্দিকে। বাবা ছেলে কিছুটা একান্তের সময় কাটাচ্ছিল। কয়েকদিনের ঝড় ঝাপটা মনের ওপর যে ব্যথার আস্তরণ ফেলে দিয়েছিল, তা আজ অনেকটাই কেটে গেছে। কিন্তু বাবা ছেলের মাঝে অনল মাহমুদকে নিয়ে কোনো কথাই হয়নি। না আফিফ প্রশ্ন করেছে, না নুরুল আলম সিদ্দিকী নিজ থেকে কোনো জবাব দেওয়ার চেষ্টা করেছেন। পিতা পুত্রের মাঝে কি এক সুনিপুণ ভালোবাসার দৃঢ়তা! গাড়ির শব্দে দুজনেই বাগান থেকে পার্কিংয়ের দিকে আসে। আফরাকে দেখে অবাক হয়। অবাকতাকে বাড়িয়ে দিয়ে আফরা মিষ্টি হাসে। এগিয়ে গিয়ে বাচ্চাদের মতো নুরুল আলম সিদ্দিকের হাত ধরে বলে ওঠে, অন্যের গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোই আরাম মামাই। নুরুল আলম সিদ্দিকের চোখ ছলছল করে ওঠে। তিনি অপলক তাকিয়ে থাকেন আফরার দিকে। কাপা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দেন। এই মেয়েটা তার ছোট্ট আফরা, তার বোনের নারী ছেঁড়া ধন। আফরা কোটর ভর্তি জল নিয়ে নুরুল আলম সিদ্দিকের হাতের উপর হাত রাখে। কেটে যায় কয়েক মুহূর্ত। নুরুল আলম সিদ্দিকী নরম কণ্ঠে শুধালো, তুমি কি করে জানলে তোমার নাম আমি আফরা রেখেছিলাম? কাউকে তো বলিনি, গোপন ছিল। কেন গোপন রেখেছিলে? আমি কি তোমার ডায়েরি পড়তে পারি না? ছোটবেলায় একটু চুরির স্বভাব ছিল, তা তো তুমি জানতেই। তাহলে কি করে ভাবলে একটা ডায়েরি দেখেও আমি পড়বো না? যদিও কঠিন শব্দগুলো পড়তে কষ্ট হয়েছে, তবে কিছু কিছু তো বুঝতে পেরেছি, তাই না? মেয়েটা যেন আজ বাচ্চা হয়ে গেছে, অবলীলায় কথাগুলো বলে যাচ্ছে। আফিফ মুগ্ধ অবাক চোখে পরখ করছে মামা ভাগ্নিকে। আফরার কথা শুনে নুরুল আলম সিদ্দিকী হেসে ফেললেন। নিজেও তাল মিলিয়ে বললেন, আমার পাজিমা। কিন্তু আমাকে এটা বলো, জেনারেল স্যারের সামনে এই নাম ব্যবহার করলে কেন? তোমার নাম তো শেখ মাহানুর মুন্তাসির, আব্বা রেখেছিল। আচ্ছা চলো কোথাও বসি। নুরুল আলম সিদ্দিকী আফরার হাত ধরে গোল টেবিলটায় বসালেন। মাথা নেড়ে ইশারা করে ছেলেকে বললেন পাশে বসতে। আফিফ বসলো, কিছু বলল না। আফরা নিজের মতো বলতে থাকলো, হাওয়াই মিঠাই নিয়ে এসেছে এক লোক। আমার ব্যাগ থেকে 10 টাকা চুরি করে লুকিয়ে বের হয়েছিলাম। আম্মা বাইরের খাবার খেতেই দেয় না, ভেবেছিলাম কিনেই চলে যাব। আম্মাকে বললে আর বকা দিবে না, কিন্তু বন্ধুদের সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে গেছে টেরই পাইনি। দুপুরের পর বাড়ি ফিরে গিয়ে দেখি ওটা আর আমাদের বাড়ি নেই, ছাই হয়ে গেছে। চিৎকার করে ডাকলাম, কান্না করলাম, কিন্তু কাউকে পেলাম না। একজন প্রতিবেশীও বের হয়ে বলল না।
8 বছরের ছোট্ট মেয়েটার কান্না তাদের কারো কানে পৌঁছানো মনে পৌঁছায়নি। কেউ এলো না। অপেক্ষা করলাম। রোদে দাঁড়িয়ে অতিরিক্ত কান্নার ফলে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে সুন্দর আর নরম তুলতুলে বিছানায়। তারপর থেকে ওই বিছানাটাই আমার বাসস্থান ছিল। গম্ভীর মেয়েটাকে পাপা নিজের মতো তৈরি করেছিল। বলেছিল সকল অতীত। ছোট্ট মাহনুর নিজেকে এমনভাবে তৈরি করেছিল যার কবলে ধ্বংস অনিবার্য। পাপা চায়নি আগেই কেউ আমাকে চিনে ফেলুক। হয়তো আমাকেও মেরে ফেলতো। নতুন নাম দিতে চেয়েছিল। আমার মনে হলো তোমার দেয়া গোপন নামে একটা জোর আছে। শেখ মাহনুর মুন্তাসির হয়ে উঠল আফরা ইবনাত। সকল প্রকার অস্ত্র চালানো শিখিয়েছে পাপা। সকল প্রকার কৌশল অবলম্বন করতে শিখিয়েছে পাপা। তুমি যে আমার মামাই পাপা জানতো না, পরিচয় গোপন রেখেছিলে। আমিও আর বলিনি। আমার মনে হয়েছিল তোমার সাথে আমার নাম জড়িয়ে গেলে আমি যে যুদ্ধের জন্য নিজেকে তৈরি করছি সে আর হবে না। প্রতিশোধের নেশা মনকে এতটা আসক্ত করে রেখেছিল আমি আর কিছুই ভাবার সুযোগ পাইনি। একটু বুঝতে শেখার পর চলে গেলাম সেই বান্দরবান, আমার শৈশবের কাছে। একা থাকতে শুরু করলাম। নিজেকে এতিম দেখালাম। গোপনে মাহমুদ বংশের প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছিলাম। এতটা সহজ অবশ্য ছিল না। কেউ মূল বিষয়ে মূল পরিচয় জানতো না। কাঠখড় পুড়িয়ে আমার সকল তথ্য বের করতে হয়েছে। পরিচয় হয় অথইয়ের সাথে। মেয়ে এতিমখানায় থাকতো। ভালো এক সম্পর্ক গড়ে ওঠে। অনেক মাহমুদের সাথে সম্পর্ক। মেয়েটা ঝোঁকের বশে বিয়েও করে ফেলে, তা আবার না জানিয়ে। আমি দেখে শুনে রাখছিলাম, কিন্তু কিছুদিন পরে খবর পাই মেরে ফেলার চেষ্টা হচ্ছে। ঘাড় সাইড শক্ত রড দিয়ে আঘাত করায় প্যারালাইজড হয়ে পড়ে। গুরুতর অবস্থায় ভর্তি করি হাসপাতালে। রিস্ক ছিল। নির্জন বাড়ি খুঁজে বাড়িতেই চিকিৎসা চালাচ্ছিলাম। এইভাবেই চলছিল। প্রমাণ জোগাড়ের মধ্যেই দুর্দান্ত এক খবর আসে, মীরা আর আদিলের সম্পর্ক। আমি চেয়েছিলাম মীরাকে ব্যবহার করতে, কিন্তু পরিকল্পনার পূর্বেই মেয়েটা বড় একটা আঘাতের সম্মুখীন হয়। মাদকাসক্ত হয়ে পড়ে থাকতো। চিকিৎসা করাই, সত্যের মুখোমুখি করি। এরপর থেকে শুরু আমাদের এক একটা প্রমাণ জোগাড়। কিন্তু প্রমাণের শক্তি ছিল না। অনল মাহমুদ এক ছুটে প্রমাণটা উল্টে দিতে পারত। তোমাদের ব্যবহার করি, চিঠি পাঠাই, বান্দরবান নিয়ে আসি, বর্ডারে চোরাচালানের দৃশ্য দেখাই। এরপর কি হয়েছে তা তো জানোই। আমি অনল মাহমুদকে মাত দিতে চেয়েছিলাম। এমনভাবে তার সমাপ্তি টানতে চেয়েছিলাম তিনি যেন আফসোস করেন। আমার ইচ্ছে পূরণ হয়েছে। নিজ ছেলের হাতে মৃত্যুবরণ করেছেন তিনি। ব্যথা মিশ্রিত মুখটা আমার আজও চোখের সামনে ভাসে। শান্তি পাই আমি। যে লোকটা আমার মায়ের শরীর চিতায় তুলেছে, যে লোকটা একজন বীর সেনাকে ফাঁসি কাঠে ঝুলিয়েছে, একটা মেয়ের শৈশব কেড়ে নিয়েছে, এতিম করে দাঁড় করিয়ে রেখেছিল একা, তার মৃত্যু আমাকে আনন্দ দিয়েছে। নুরুল আলম সিদ্দিকী ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়লেন। আফিফ শান্ত হয়ে তাকিয়ে আছে অন্ধকারে। আফরা আর বসল না, উঠে পড়ল, বলল, শুনেছি কাল কি সব অনুষ্ঠান আছে? হ্যাঁ, শেখ মেহরাব মুন্তাসির জিয়াউলকে সম্মান জানিয়ে আফিফকে নতুন পদবি নেবে। মিশন সাকসেসফুলের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আফরা আবারও ঠোঁট বেঁকিয়ে হাসল। তারপর কিছু না বলেই বেরিয়ে গেল অন্ধকারে। গাড়ির শব্দটা ধরে যেতেই উঠে দাঁড়ালো নুরুল আলম সিদ্দিকী। ধীরে ধীরে পা ফেলে নিজের ঘরে ঢুকে পড়লেন। ঘুমিয়ে আছেন কামিনী বেগম। পাশে বসে হাত চেপে ধরলেন নুরুল আলম সিদ্দিকী। কামিনী বেগম খানিক কেঁপে উঠলেন, তবু দুজন নিশ্চুপ ভরসায় সেভাবেই রয়ে গেলেন। এভাবেও ভালোবাসা যায়? অন্ধকার বিলাস আফিফ বাগানে বসেই করে গেল। মনের ভেতর চলছে ভিন্ন কিছুর উদ্বেগ। মন বারংবার ছুটে যেতে চায় নিষিদ্ধ নারীর নিকট, তবু কোথাও একটা বাধা, মনের খচখচানি। মেয়েটার হাসি যে অদ্ভুত, কি ইঙ্গিত দিয়ে গেল? কাল সব ঠিকঠাক হবে তো, নাকি আবারও কোনো ঝড় লণ্ডভণ্ড সব? রাত তখন 2:36। নিজ উদ্যোগে ফোনটা বেজে চলেছে। বাসের সিটে গা এলিয়ে ঘুমিয়েছিল আহিস। ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ভেসে আসে কান্নার শব্দ। আহিস চোখ বুঝে শ্বাস নেয়, নরম কণ্ঠে বলে ওঠে, আমার কাঁদছো কেন? আমি 2 দিন পরেই চলে আসবো। অপর পাশ থেকে মিহি কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আম্মু বলছে তুমি আর আমাদের সাথে থাকবে না। কেন থাকবে না আব্বু?
সাথে না থেকেও পাশে থাকা যায় আম্মা। রাখছি এখন, ঘুমিয়ে পড়ো, আব্বু চলে আসবে। মিহির কথা আর শোনে না আহিস। যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে অযথা মায়া বাড়ায় না সে। আহিস ফোন কাটতেই মিহি মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠে। মনিরা বুঝে পায় না কী করে সান্ত্বনা দিবে ছোট্ট মিহিকে। আগলে নেয় বুকের মাঝে, ফিসফিস করে বলে, কিছু কিছু মেয়ের অভিভাবকহীন বেড়ে উঠতে হয়। তুই আমার আমানত, আমার অংশ। কথা দিচ্ছি তোকে আমি এমনভাবে তৈরি করব মাঝরাতে বসে কারোর জন্য কাঁদতে হবে না। যে সুখ থেকে আমি বঞ্চিত সেই সুখে তোকে আমি ভাসাবো। মিহি কান্না করতে করতে ঘুমিয়ে যায়। মনিরা দীর্ঘশ্বাস ফেলে ঘুমের জন্য অপেক্ষা করতে থাকে। আসে না, সে বহু দূর। আনমনে ফিসফিস করে বলে ওঠে, সে তোর আব্বু মিহি, ঠিক তোর কাছে আসবে, কিন্তু তোর মায়ের কেউ না। আহিস বিষাদ চোখে ফোনের ওয়ালপেপারে তাকিয়ে থাকে। প্রেম প্রিয়াসী এখন আর কল্পনায় আসে না। অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। ছলো ছলো চোখে ওয়ালপেপারে ঠোঁট ছোঁয়াবে, আবারও বেজে ওঠে ফোন। রিসিভ করে কানে তুলতেই অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর আসে ভেসে, পৌঁছেছি। আঙ্কেল ডাকা যায় না? এখন তো রাগ করি না। আসমানি ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণ করে। সে এখন বহু দূর, সুদূর নিউজিল্যান্ডে বসে প্রিয়জনের সাথে কথা বলছে। যেতে চায়নি, থাকতে চেয়েছিল মাতৃভূমিতে, ফিরে যেতে চেয়েছিল আবারও গ্রামে। আহিস দেয়নি। মেয়েটির উজ্জ্বল ভবিষ্যৎ গ্রামে গিয়ে নষ্ট হোক সে চায়নি, তাই তো জোর করে পাঠিয়ে দিয়েছে। আহিস আবারও বলে, দেশে এমনভাবে ফিরবি তোর জন্য যেন এয়ারপোর্টে হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকে। আঙ্কেলের মৃত্যুর খবর যেন তোকে টলাতে না পারে। এনজয় কর, জীবন অনেক সুন্দর। টুই টুই শব্দে ফোন কেটে যায়। বন্ধ ঘরে ছোট্ট মেয়েটি আর্তনাদ করতে থাকে। এই অচেনা শহরে আজ সে একা। আহিস বুঝতে পেরে ঠোঁট টিপে হাসে। কষ্টগুলো আগের মতোই ছুঁতে পারে না, এখন শুধু মৃত্যুর অপেক্ষা। সোফায় বসে ঝিমুচ্ছেন অনিমেষ মির্জা। মেয়েটা এখনও বাড়ি ফেরেনি। কলিং বেলের শব্দে তিনি ধরফড়িয়ে ওঠেন। চোখ ডোলে কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকেন। পণ করেন আজ খুব করে বকে দেবেন। গম্ভীর মুখে দরজার কাছে ছুটে যান। দরজা খুলে কড়া করে কিছু বলবেন, আফরা মিষ্টি হেসে ভেতরে ঢোকে। অনিমেষ মির্জা আর কিছুই বলতে পারেন না। এই হাসিটা তাকে কাবু করে রাখে। মেয়েকে জড়িয়ে ধরেন শক্ত করে। আফরা অবাক হয়, ভ্রু কুচকে তাকায়। অনিমেষ মির্জা কপট রাগ দেখিয়ে ওঠেন, পাপাকে ভুরু কুচকানো দেখাচ্ছ? সাহস তো মন্দ না। আফরা খিলখিল করে হেসে ওঠে। অনিমেষ মির্জা তাকিয়ে থাকেন অপলক। মেয়েটার ভালো থাকার মাধ্যম। আফরা অনিমেষ মির্জার পেটের কাছে হাত নিয়ে সুড়সুড়ি দিতেই তিনিও হাসতে থাকেন। বাবা মেয়ের খুনসুটিময় মুহূর্ত কেটে যায়। ভোরের আলো ফোটে, নতুন দিনের সূচনা হয়। ভোরের সোনালি সূর্য জেগে উঠেছে। প্রকৃতিতে নেমে এসেছে সোনালি আভা। মাঠঘাট আজ স্নিগ্ধ মনোরম। নির্মল হাওয়া গায়ে দোলা দিয়ে যায়। শহরে ভারিক্কি ভাব ছাড়িয়ে গ্রামের কাঁচা মাটির রাস্তা শরীরে নির্মল উষ্ণতা এনে দিচ্ছে। মাটির গন্ধ মনের দুঃখ লুকাতে তৎপর। সাঁকো পার হয়ে সরু রাস্তায় পা দিয়ে আহিস চারপাশ দেখে নেয়। দুটো রাস্তা দুদিক দিয়ে গেছে। সে ঠিক কোন রাস্তা দিয়ে গেলে নিজের অচেনা গন্তব্যে পৌঁছাতে পারবে ধরতে পারছে না। একটু পরে হয়তো এই কোলাহলহীন স্থান থাকবে না। কৃষক হাত মুখ ধৌত করে পান্তা ভাত বা রুটি গান্ডেপিণ্ডে খেলে তাড়াহুড়োতে চলে আসবে নিজের জমিতে। হাঁক ডাক করে শুরু হবে আয়োজন। কিছুক্ষণ অপেক্ষা করেও আহিস কাউকে খুঁজে পেল না সাহায্য করার। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও সে এগিয়ে গেল কাঁচা মাটির সেই টিনের চালের বাড়ির দিকে। মোরগ ডেকে চলেছে ঘুম ভাঙাতে। বউ ঝিদের টুকটাক সুখ দুঃখের আলাপ ভেসে আসছে আহিসের কানে। সাহস করে এগিয়ে যায়। এত ভোরে অচেনা এক যুবককে নিজ বাড়ির উঠোন থেকে আটকে ওঠেন মহিলা। এগিয়ে আসেন ক্ষীণ মেজাজে। মহিলা কিছু বলার আগেই আহিস মুচকি হেসে জিজ্ঞেস করে, রমিজ না, এই গ্রামের রমিজদার বাড়ি কোন দিকে বলতে পারবেন? বাস সালাউদ্দিন মাস্টার বাড়িটা। মহিলার ক্ষীণ মেজাজ আর ক্ষীণ থাকে না। অবাকতার নিকট হেরে গিয়ে প্রশ্ন করেন, তুমি কেডা? কই থেকে আইছো?